Dear students, welcome to my YouTube channel English with Trilochon sir. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে একটা সন্ধিক্ষণে। তোমাদের পুরনো সিলেবাস শেষ হবে এবছর, আর নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে তোমরা জানো ক্লাস 11-এ। অর্থাৎ বিগত বছর ধরে চলে আসা যে পরীক্ষার প্যাটার্ন, তোমরাই তাদের শেষ পরীক্ষার্থী হিসেবে আমার যতদূর মনে হয়, আমার অভিজ্ঞতা যা বলছে, বিগত দিনগুলোতে বিগত বছরে যা যা প্রশ্ন এসেছে, এমনটা কিন্তু খুব কম হয়েছে যে প্রশ্ন অনেক কঠিন এসেছে এবং তার জন্য ছাত্ররা লিখতে পারেনি, না এমন নয়। মূল কথা হচ্ছে প্রশ্ন কমন আসবে, 100% কমন আসবে, কিন্তু লেখার অভ্যাস এবং পড়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং একটা কথা বলে রাখি, আজকে যদিও আমি তোমাদের সাজেশন দিতে এসেছি, কিন্তু বলে রাখি যে প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই সাফল্যের মূল মন্ত্র। তবুও পরীক্ষার আগে যারা একেবারে অথই জলে পড়ে আছো, যাদের মনে হচ্ছে কি করব, কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তাদের জন্যে একটু গাইডলাইন এবং অবশ্যই সংক্ষেপে কিছু প্রশ্ন একটু রিস্ক নিতে হবে। একটু ঝুঁকি কিন্তু থেকেই যায়, যখন আমরা সাজেশন করি কম করে প্রশ্ন করব, তখন কিন্তু একটু ঝুঁকি থেকেই যায়। তো সেই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিষয়বস্তুতে চলে আসছি। প্রথম কোয়েশ্চেন প্যাটার্নে আসি। কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকে? প্রথমে থাকে এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্ন। এমসিকিউ কী থাকে? এমসিকিউ প্রথমে থাকে প্রোজ, তারপর কি থাকে? তারপর থাকে পোয়েট্রি, তারপর কি থাকে? তারপর ড্রামা অথবা প্লে। প্রতিটা থেকে তোমাদের 4টে গদ্য, প্রতিটা থেকে একটা করে আসে, প্রতিটা থেকে একটা করে পূর্ণমান 1 করে থাকে, তাহলে 1 × 4 = 4। পোয়েট্রি থেকে 4টে কবিতা তোমাদের সিলেবাসে আছে জানো, প্রতিটা থেকে একটা করে আসে, যার অর্থ 1 2 3 4 একটা করে লিখতে হবে। ওই 4টেতে 1 করে পূর্ণমান থাকে, অর্থাৎ এখানেও 4। কি বুঝলে? এমসিকিউ অর্থাৎ গদ্য থেকে, প্রতিটা গদ্য থেকে একটা করে 4 নাম্বার মোট। কবিতা থেকে প্রতিটা কবিতা থেকে একটা করে, অর্থাৎ মোট 4, এবং নাটক থেকেও 4টে 1 নাম্বার করে, মোট 12। এটা গেল এমসিকিউ। এরপর কি আসে? এরপর আসে এসএকিউ। এসএকিউ কেমন থাকে? ইউ হ্যাভ টু আনসার ইন আ কমপ্লিট সেন্টেন্স। সেম ডিভিশন। কবিতা থেকে প্রথমে গদ্যে আসি। গদ্যে কটা থাকে দেখো, প্রতিটা থেকে 2টো করে থাকে, অর্থাৎ 1 2 3 এইভাবে থাকে 8টা, এইভাবে থাকে মোট 8টা কোয়েশ্চেন। তোমাকে কটা লিখতে হয়? যে কোনো 4টে, অর্থাৎ 4টে গদ্যের মধ্যে তুমি যদি ভালো করে কোনো 2টো গদ্য পড়ো, তাহলে একটা থেকে 2টো আর একটা থেকে 2টো অনায়াসে করা যায়। যাদের প্রস্তুতি কম আছে তাদের জন্য বলছি, আর যাদের তো পড়া আছে ঠিকই আছে। মোট 8টার মধ্যে যে কোনো 4টে তোমার বেছে নিয়ে লিখতে হলো। তাহলে এখানে থাকলো আবার 1 × 4 = 4। পোয়েট্রি থেকে সেম ডিভিশন, 1 থেকে 8 কটা লিখতে হবে? যে কোনো 4টে, 8টার মধ্যে যে কোনো 4টে লিখতে হবে, 1 করে থাকে, তাহলে 4 1 আবার 4, তাহলে মোট কত গেল? এটার গিয়ে দাঁড়ালো 8। 12 এমসিকিউ, 8 এসএকিউ, 20। এবার বড় প্রশ্ন তো কি আসে? লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। এখানে কি থাকে? গদ্য থেকে, প্রতিটা গদ্য থেকে একটা করে। কটা লিখতে হয়? যে কোনো 2টো। তাহলে যে কোনো 2টো গদ্য যদি ভালো করে পড়ো, সহজেই পেরে যাবে। এতে মার্কস ডিভিশন কেমন থাকে? 6 × 2 = 12। পোয়েট্রি সেকশানে কি থাকে? পোয়েট্রি সেকশন থেকেও প্রতিটা কবিতা থেকে একটা করে, অর্থাৎ মোট 4টে প্রশ্ন আসে। কটা লিখতে হয়? যে কোনো 2টো। পূর্ণমান কত থাকে? 6। তাহলে এখানেও 2টো বড় প্রশ্ন লিখতে হবে। আর কি? নাটক থেকে কটা বড় প্রশ্ন আসে? 3টে বড় প্রশ্ন আসে। 3টের মধ্যে কটা লিখতে হয়? যে কোনো একটা। কত পূর্ণমান? 6 × 1, সুতরাং এখানে 6। নাম্বার ডিভিশনটা বুঝে নাও। প্রথমে এমসিকিউ থেকে 12, এসএকিউ থেকে 8, 12 8 20, আর তারপর লার্জ আনসার টাইপ কোশ্চেন থেকে গদ্য থেকে 12, কবিতা থেকেও 12, আর নাটক থেকেও 6। তাহলে 12 12 24 আর 6 30, 30 আর 20 50,
আর বাকি নাম্বার কোথায় গেল? 30 নাম্বার। বাকি নাম্বার এবার থাকে গ্রামার। গ্রামারের মধ্যে কি থাকে? প্রথম 6টা থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, তারপর কি থাকে? আর্টিকেল প্রিপোজিশন থাকে, টেক্সট বই থেকে সরাসরি লাইন তুলে দেওয়া হয়, প্র্যাকটিস করলেই পারবে, জানা পড়বে, কমন পড়বে। আর 1 নাম্বার থাকে এরর কারেকশন, একটা ভুল শব্দ দেওয়া থাকে, নিচে 3টে শব্দ দেওয়া থাকে, তার মধ্যে বেছে সঠিকটা তোমায় লিখতে হয়। ফলে এখানে সহজেই পুরো 10-এ 10 পাওয়া যায়। এরপর কি থাকে? আনসিন। আনসিনে কি থাকে? আনসিনে প্রথমে থাকে ট্রু ফলস, 4টে থাকে, 4টে তোমায় উত্তর করতে হবে, অর্থাৎ 1 into 4 4, 1 into 4 is equal to 4। আর 3টে প্রশ্ন থাকে 2 নম্বরের, তারপরে 3 2 গুণে 6। আনসিনে প্রথমে 1-এর দাগে আনসিনে কি থাকে? 4টে ট্রু ফলস করতে হয়, 4টে ট্রু ফলস 4 নাম্বার। তারপর কি থাকে? আনসিনের 2 নম্বর পোস্ট পার্টে কি থাকে? এখানে 3টে কোয়েশ্চেন লিখতে হয়। 3টে কোয়েশ্চেন কত করে পূর্ণমান থাকে? 2। তাহলে মোট কত গেল? 6। তাহলে ভালো করে দেখো, প্রতিটাতে 1 নাম্বার, 4 1 4, তারপর 3টে প্রশ্ন আসে, 3 2 গুণে 6, তাহলে 4 আর 6 10। আর 10 নাম্বার, আর 10 নাম্বার কোথায় গেল? আর 10 নাম্বার রাইটিং স্কিল। 10 নম্বরের রাইটিং স্কিলে কী কী থাকে? প্রথমে থাকে রিপোর্ট, রিপোর্টের পর কি থাকে? রিপোর্টের পর থাকে লেটার, অর দিয়ে কী থাকে? প্রেসি। এই 3টের মধ্যে আমি বলবো যে আমরা যেহেতু লেটার এবং রিপোর্টের সঙ্গে খুব ছেলেবেলা থেকে পরিচিত এবং বারবার করে লিখে অভ্যাস করেছি, তাই ওইগুলো কমন আসবেই আসবে, ওইটার মধ্যে চেষ্টা করো। সুতরাং চলে আসছি আজকে সাজেশনের মূল বিষয়ে। দুঃখিত আরও একবার যে আমি প্রথমে চেষ্টা করেছি ইউটিউব লাইভ, সেখানে কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে, তারপর চেষ্টা করেছি ফেসবুক লাইভ, সেখানেও কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে। তাই আমি সরাসরি তোমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা করে দেবো বিষয়বস্তু সম্পর্কে, আর তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে সমস্ত প্রশ্ন, মানে গদ্য পদ্য নাটক এবং রাইটিং স্কিল থেকে সমস্ত প্রশ্ন, যা যা সম্ভাব্য প্রশ্ন এবারের পরীক্ষায় আসতে পারে, সমস্ত দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। তোমরা ভালো করে দেখে নাও, বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আলোচনা করা যায়। আমাদের প্রথমে এমসিকিউ থাকবে। এমসিকিউয়ে তোমাদের সমস্ত এমসিকিউয়ে মোট গদ্য থেকে 4টে থাকবে, তাহলে প্রতিটা অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ 4 1 4। পদ্য থেকেও 4টে থাকবে, এই 4টেই লিখতে হবে, সুতরাং আবার 4, এবং নাটক থেকে 4টে থাকবে, সেখানেও 4টে লিখতে হবে, যার অর্থ 12। এসএকিউ পূর্ণ বাক্যে লিখতে হবে, পদ্য থেকেও 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 4টে লিখতে হবে, অর্থাৎ গদ্য থেকে এবং পদ্য থেকে 4টে 4টে করে নিলে 8 নাম্বার, 8 1 8। এরপর যেটা আসে সেই কথায় আসি। ধরা যাক 3 কোয়েশ্চেন্স। 3 কোয়েশ্চেন্সের খুঁটিয়ে পড়তে হবে প্রথমে টেক্সট, সেটা তো ভালো কথা। আমি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দিয়েও দিয়েছি, যা আসবে এর বাইরে পড়তেই হবে না, কিন্তু বিষয়বস্তু হচ্ছে বড় কোয়েশ্চেন কী করবে আমি বলে দিই। মনে করো একদম প্রথমে আমাদের গল্পটার নামই হচ্ছে দ্য 3 কোয়েশ্চেন্স, যার অর্থ 3টে প্রশ্ন। তাহলে কার মনে 3টে প্রশ্নের উদয় হয়েছে? সেই প্রশ্ন 3টে কী কী? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে, অর্থাৎ আমরা যারা গল্প পড়েছি তারা জানি যে যাদের মনে যে 3টে প্রশ্ন হয়েছিল সেই 3টে প্রশ্ন কী। এবার এই তার উত্তরগুলো খোঁজার জন্য তিনি কি করেছিলেন? তিনি অ্যানাউন্স করেছিলেন যে পুরস্কার দেবেন, সবাই এসেছিল, 3টে উত্তর দিয়েছিল, এবং সেই উত্তরগুলো বিভিন্নজন বিভিন্ন রকম দেওয়া হয়, তার মনোমতো হয়নি, এবং সেই জন্য তিনি চলে গেলেন কোথায়? না, এটা হারমিটের কাছে। হারমিটের কাছে গিয়ে তিনি শেষ পর্যন্ত উত্তর খুঁজে পেয়েছিলেন। তাহলে প্রশ্ন 3টে কী এবং তার উত্তর 3টে কী কী, এটাই মূলত 3 কোয়েশ্চেন্সের সাবজেক্ট। অর্থাৎ যাদের মনে কি 3টে প্রশ্নের উদয় হয়েছে, সেই 3টে প্রশ্ন কী কী, তার জন্য উত্তর পাওয়ার জন্য তিনি কী চেষ্টা করেছিলেন, এবং শেষ পর্যন্ত উত্তরের জন্য যে কার কাছে গেছিলেন, অর্থাৎ হারমিটের কাছে গেছিলেন, হারমিটের কাছ থেকে এই 3টে প্রশ্নের উত্তর কিভাবে পেয়েছিলেন সেগুলোর উদাহরণ সহ তোমরা লিখে দিও। আর একটা আছে কি, এখানে আমরা দেখতে পাই ওই আহত লোকটা, অর্থাৎ দ্য বিয়ার্ডেড উন্ডেড ম্যান, ওই ভদ্রলোকের সঙ্গে জারের বন্ধুত্ব হয়ে যায়, এবং সেখান থেকে একটা প্রশ্ন আসে যে কিভাবে তার ক্ষতটা চিকিৎসা করে হারমিট এবং জার একসঙ্গে তাকে সারিয়ে তোলেন, এবং পরবর্তীকালে দুজনকে কথা দেয়। জার বিয়ার্ডেড উন্ডেড ম্যানকে কথা দেয় যে কিছু ক্ষতিপূরণ করে দেবেন। তাহলে কি প্রমিস করেছিলেন? আবার সেই যে উন্ডেড ম্যান, সেই ভদ্রলোক শুশ্রূষা পাবার পর সুস্থ হয়ে জারকে কি কথা দিয়েছিলেন যে সুস্থ হয়ে তিনি রাজাকে কৃতজ্ঞতা স্বরূপ কী কী ফিরিয়ে দেবেন। এই হচ্ছে 3 কোয়েশ্চেন্সের মূল বিষয়বস্তু। এরকমভাবে 3-4টে কোয়েশ্চেন যেগুলো অন্য বছরে এসেছে এবং গুরুত্বপূর্ণ, সেগুলো সাজিয়ে দিয়েছি। তারপরেই রয়েছে কিন্তু এসএকিউ সব করতে হবে, শর্ট কোয়েশ্চেন আনসার খুঁটিয়ে পড়তে হবে বই, এবং যেগুলো দিয়েছি সব আনসার করো, তাহলে পেয়ে যাবে। এটা 3 কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করে দিলাম, আর বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, সময় নিচ্ছি না। অন্যগুলো এইভাবে সাজিয়ে দেওয়া আছে, প্রথমে বড় প্রশ্ন, তারপর 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ সাজিয়ে দেওয়া আছে। এবার ধরা যাক কবিতার কথায়, যে কোনো একটা কবিতার কথা বলা যাক। ধরা যাক দ্য পোয়েট্রি অফ আর্থ,
পোয়েট্রি অফ আর্থের কী বিষয়বস্তু? পোয়েট্রি অফ আর্থ কেমন কবিতা? এটা সনেট। কেমন সনেট? না এটা একটা ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটের ক্যারেক্টারিস্টিক্স হলো কি, দুটো স্ট্যান্ডাতে ভাগ। প্রথমটা অক্টেভ অর্থাৎ 8টা লাইন, শেষেরটা সেস্টেড অর্থাৎ 6টা লাইন। অর্থাৎ প্রথম অক্টেভে 8টা লাইনে আমরা দেখেছি এটা গ্রীষ্মকাল নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে পাখি ডাকে এবং তারা ক্লান্ত হয়ে যায় এবং তাদের অনুপস্থিতিতে যারা এই গ্রীষ্মকালের গানটা চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় তারা হলো গ্রাসহপার। এই গ্রাসহপার সংক্রান্ত প্রশ্ন আসে। আর কি আসে? যে ঘুরিয়ে প্রশ্ন আসে, পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় কারা দায়িত্ব নেয়? মূলত যারা দায়িত্ব নেয় তারা গ্রাসহপার। তারা কিভাবে দায়িত্ব পালন করে? তারাও যখন ক্লান্ত হয়ে যায় কোথায় আশ্রয় নেয়? প্রথম 8টা লাইন থেকে এই প্রশ্ন হয়। আর একটা কী প্রশ্ন হয়? আর শেষ 6টা লাইন অর্থাৎ সেস্টেড থেকে শীতকালে এই গানের দায়িত্ব কে নেয় বা কারা নেয়? তোমরা জানো গ্রাসহপারের পর ক্রিকেট এই দায়িত্ব নেয় এবং ক্রিকেট কিভাবে দায়িত্ব নেয়, কিভাবে মানুষের কাছে কেমন মনে হয় ক্রিকেটের গানটা, যে ভুল করে তারা ভাবতে থাকে গ্রাসহপারের গানই বুঝি ক্রিকেটের গান। এখনও তারা বুঝতে পারে না, যারা হাফ ঘুমিয়ে আছে ঠান্ডায় তাদের মনে হয় দূর থেকে যেন গ্রাসহপারই ডাকছে, কিন্তু আসলে ক্রিকেটের ডাক তারা শুনতে পায়। সুতরাং এবার মূল প্রশ্ন কি? মূল প্রশ্ন সাবস্ট্যান্স, মূল প্রশ্ন টাইটেল, আর গ্রীষ্মকালের গায়ক কারা, কেমনভাবে তারা দায়িত্ব পালন করছে, শীতকালের গায়ককে এবং কেমনভাবে দায়িত্ব পালন করছে, এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তাহলে প্রশ্নগুলো আমি সাজিয়ে দিয়েছি এভাবেই। প্রথমে বড় প্রশ্ন দিয়েছি, তারপর এসে কিউ দিয়েছি। এভাবে নাটকে আসি। নাটকে তোমরা জানো আমাদের প্রপোজাল একাঙ্ক নাটকে একটা ওয়ান অ্যাক্ট প্লে। এই নাটকে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার 3জন, অর্থাৎ প্রথমে লোমোভ, তারপর নাতালিয়া, তারপর চুবুকভ। তো সবথেকে কমন ফ্যাক্টর হবে সাজেশনের জন্য যে 3টে চরিত্রের মধ্যে 3টে চরিত্রই যদি করে যাও 99.99% সেখানে সম্ভাবনাই থাকে ওই 3টে চরিত্রের মধ্যে একটা এসে যাবে। তবে যেহেতু এবার চুবুকভের থেকে একটা ছোট করে ঘুরিয়ে প্রশ্ন এসেছিল, এরম করে আসতে চুবুকভের ক্যারেক্টার সরাসরি না দিয়ে এরকম আসতে পারে চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। আর দুটো কি ডেসক্রিপশন, তোমাকে ডেসক্রাইব করতে হবে লোমোভের ক্যারেক্টার সম্পর্কে, কোনো লাইন দিয়ে দিল, এই লাইনের এগেনস্টে বা এই কথার পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। মূল কথা কিন্তু একই, অর্থাৎ লোমোভের চরিত্র যেমন চুবুকভের চরিত্র করবে, 2 নম্বর কী করবে? লোমোভের চরিত্র করবে। 3 নম্বর কী করবে? অবশ্যই নাতালিয়ার চরিত্র করতে হবে। আর যে দুটো কোয়েশ্চেন একেবারেই করতে হবে সেটা হচ্ছে যে এই নাটকের মূল বিষয়বস্তু কিন্তু প্রপোজাল এবং ম্যারেজ প্রপোজাল। সেই ম্যারেজ প্রপোজালটা 3টে ক্যারেক্টারের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, লোমোভ, নাতালিয়া এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা জানো এটা চুবুকভের কাছেও সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 3 জনের কাছে এই বিয়েটা কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করে লিখতে হবে। প্রত্যেকেই এই বিয়েটার সঙ্গে রিলেটেড, তারা কেমনভাবে রিলেটেড এটা এখান থেকে আলোচনা করতে পারে। 3টে চরিত্র প্রথমে আলোচনা যদি করে নাও, তারপর বিয়েটা কেন গুরুত্বপূর্ণ, আর এর থেকে তৎকালীন রাশিয়ার কী সমাজচিত্র মানে পিকচার অফ দ্য সোসাইটি কী পাই এটা। আর একটা বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছর আসার সম্ভাবনা, সেটা হচ্ছে অক্সেনমিডাউজ, যে প্রথমে নাতালিয়া আর লোমোভের মধ্যে যে কন্ট্রাডিকশন, প্রথমে যে ঝগড়া হয় তার বিষয়বস্তু তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে, কিন্তু প্রথমেই যে বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছে সেটা অক্সেনমিডাউজ অর্থাৎ জমির মালিকানা নিয়ে। তো এই প্রশ্নটা এবছর অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইভাবে কয়েকটা প্রশ্ন আমি সাজিয়ে দিয়েছি, কিন্তু মূলত যদি খুব সাজেস্টিভ করতে চাও তাহলে 3টে ক্যারেক্টার, প্রধান 3টে ক্যারেক্টার, তারা প্রত্যেকের কাছে তাদের ম্যারেজ প্রপোজালটা খুব ইম্পর্টেন্ট। কেন, কিভাবে, রাশিয়ান সোসাইটির চরিত্র, অক্সেনমিডাউজ নিয়ে, অক্সেনমিডাউজ সম্পর্কে তাদের যে কনফ্লিক্ট সেটা লিখতে হবে। এই হচ্ছে মূল বড় প্রশ্নগুলো। এবার যেভাবেই ঘুরিয়ে দিক না কেন এর মধ্যে থেকেই মোটামুটি চলে আসে, কিন্তু কিভাবে আর আসতে পারে সমস্ত লাইন কোড করে যত সম্ভাব্য প্রশ্ন আছে সবগুলো আমি আলোচনা করে দিয়েছি, দেখে নিও। ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, পিডিএফে দেখে নিও। এরপর আসি আনসিনে। দেখো এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিকে কখনো এইরকম হয়নি যে আনসিন খুব কঠিন এসেছে কেউ বুঝতে পারেনি তার জন্য উত্তর করতে পারেনি, এরকম নয়। যারা একটু পড়াশোনা করো, টাচে আছো, তাদের প্রত্যেকেরই জানা আসবে। তাহলে ব্যাপারটা কী করতে হবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। 4টে ট্রু ফলস আসে তোমরা জানো প্রথমেই, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে 1, 2, 3, 4
ট্রু ফলস ইত্যাদি যেটা উত্তর হবে সেটা লিখতে হবে। পূর্ণ বাক্যে মোটেই লিখতে হয় না, সাপোর্টিং স্টেটমেন্টেরও দরকার নেই। সুতরাং তোমরা কী করবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে দরকার হলে পেন্সিল দিয়ে যে লাইনটা থেকে প্রশ্ন এসেছে সেটা আন্ডারলাইন করবে, সেটা আন্ডারলাইন করে সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এটা ঠিক অথবা ভুল। এই চারটে, আর পরে 3টে প্রশ্ন থাকে, এই 3টের 2 নাম্বার করে থাকে। সেই লাইনটা ধরে যেখানটায় বলেছে সেই লাইনটা পেন্সিলে আন্ডারলাইন করো, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর দাও। তাহলে আনসিনে পুরো 10-এ 10 পাওয়া খুবই সহজ, কারণ 4টে ট্রু ফলস থাকে আর 3টে প্রশ্নের উত্তর ঠিক ঠিক লিখতে পারলে কোনোভাবে নাম্বার কাটা হয় না। গ্রামার পোর্শনে কী করতে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু অন্য অপশান নেই, গ্রামার প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই সাজেশন, এর বাইরে কিছু হয় না। তবে বিগত বছরের যে প্রশ্ন এসেছে সেগুলো রিভাইজ করলে কিন্তু তার থেকেই এসে যায়, কোনো বছর খুব একটা নতুন এসেছে ঘুরিয়ে এসেছে এমনটা নয়। আর্টিকেল প্রিপোজিশন টেক্সট বই থেকে আসবে, সুতরাং প্র্যাকটিস করতে হবে। চলে আসি রাইটিং স্কিলের কথায়। রাইটিং স্কিল প্রথমেই থাকে রিপোর্ট সাধারণত কী থাকে, রিপোর্ট কোনো অবজারভেশন রিপোর্ট থাকে, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কিন্তু এখানে কম থাকে। তোমরা সেফ গার্ডের জন্য একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট করতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে কিছু পালিত হয়েছে স্কুলে, ক্লাবে, সোশ্যালি কিছু অবজার্ভ করা হয়েছে, সেগুলো কেমনভাবে হয়েছে তার প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট ইংরেজিতে আমাদের লিখতে হয়। তো এর গুরুত্বের আকারে ধরো এই সময় খুব গুরুত্বপূর্ণ কি, যে ট্রি প্ল্যান্টেশন সবসময় গুরুত্বপূর্ণ, টিচার্স ফেয়ারওয়েল অফ আ টিচার, বা স্কুলে একই রকমভাবে অ্যানুয়াল ফাংশন, যেমন বিগত বছরে একবার এলো 75 বছরের স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের 75 বছর তাৎপর্য কেমনভাবে তোমার স্কুলে পালিত হয়েছে সেটা লেখো। যেহেতু আগের বছর এলো সেটা আনইম্পর্টেন্ট হয়ে গেল, কিন্তু টাইপটা একই থেকে গেল। এইভাবে স্কুলে একটা ম্যাগাজিন প্রকাশিত হবে বা কুইজ কন্টেস্ট অনুষ্ঠিত হবে, এই জাতীয় বিষয়ের ওপর কয়েকটা টপিক করে দিয়ে দিচ্ছি। আর সব মূল ফরম্যাটটা কিন্তু এক, সকালে আগে থেকে নোটিশ দেওয়া থাকে। সুতরাং অনুষ্ঠানের দিন সকালে কি হবে, মাঠ সাজানো হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, চিফ গেস্ট সেখানে থাকবেন, প্রধান শিক্ষক মহাশয় থাকবেন, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা থাকবেন, তার সঙ্গে অবশ্যই ছাত্রদের উপস্থিতি বাঞ্ছনীয়, এবং ছাত্ররা কি কি সেদিন পালন করেছিল সেটা মূল কথা, সেটা লিখতেই হবে। তার সঙ্গে সেদিনের বিষয় সম্পর্কিত কিছু লাইন তোমাকে লিখতে হবে। হ্যাঁ, সুতরাং আমরা যেটা বলছিলাম, রাইটিং স্কিলে কি বিষয় এলো, রাইটিং স্কিলের বিষয়বস্তু হলো যে রিপোর্ট। কি রিপোর্ট না, রিপোর্ট অবজারভেশন রিপোর্ট। কি অবজারভেশন, যেটা স্কুল, ক্লাব বা সোশ্যালি কোনো ফাংশন অর্গানাইজ করা হয়েছে, কেমনভাবে উপস্থাপিত হয়েছে, কেমনভাবে পালন করেছো বা আমরা পালন করেছি, সেটাই লিখতে হয়। সুতরাং একটা ফরম্যাট আছে, তোমরা রিপোর্টের জানো, ডেট, প্লেস, বাই আ স্টাফ রিপোর্টার, এই সমস্তগুলো দিয়ে প্রথমে অনুষ্ঠানের সূচনা হলো, পতাকা উত্তোলন হলো, তারপর প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য, সেদিন যারা বিশেষ অতিথি উপস্থিত থাকবেন তাদের সংক্ষিপ্ত বক্তব্য, এবং তারপরে অবশ্যই অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মূল কার্যকলাপ, সেই দিনটার গুরুত্বটা লিখে, যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা বিশেষ দিনে করো। যদি ধরা যাক ট্রি প্ল্যান্টেশন, তাহলে কী করবে, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেটা সিগনিফিকেন্স একটু লিখবে, গাছ আমাদের কী কাজে লাগে, গাছ কমে যাচ্ছে, এটা কী ক্ষতি হতে পারে, এই বিষয়টাকে অ্যাড্রেস করে ওই ফরম্যাটটা একই রেখে দাও। এরপর আসে লেটার কিন্তু এখানে পার্সোনাল লেটার আসার জায়গা নেই, তোমরা জানো এখানে 3 প্রকার কম বেশি লেটার ঘুরিয়ে দেয়। একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার সম্ভাবনা আছে, সম্পাদকের কাছে চিঠি। এডিটোরিয়াল লেটার কী কী আসতে পারে আমি পরপর ডেসক্রিপশন বক্সে যাও, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখানে সম্ভাব্য ইম্পর্টেন্ট যা হতে পারে তার একটা তালিকা করে দিয়েছি। এর সঙ্গে যেটা রয়েছে, এখানে যদি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লিখতে বলেন, সেখানে কি আছে, যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করে যে লাইব্রেরিতে যথেষ্ট বই নেই বা বইয়ের ভ্যারাইটি নেই, তাহলে বইয়ের অপ্রতুলতা, কম বই আছে, তাহলে বিভিন্ন বই আনার জন্য লাইব্রেরিতে, যাতে ছাত্ররা সমৃদ্ধ হয় এবং সেখান থেকে লেখাপড়া করতে পারে, তার জন্য অনুরোধ করে একটা চিঠি। মনে করো সাইকেল রাখার জায়গা নিয়ে, তার জন্য অনুরোধ করে একটা চিঠি, এই জাতীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। আর ব্যাংকিং লেটার্স 1-2 বছর এসেছে। ব্যাংকিং লেটার কেমন আসে, কোনো একটা ব্যাংকের ম্যানেজারের কাছে তুমি লিখছো যে একটা পাসবই যাতে ওপেন করা যাক, এ সম্পর্কে একটা, বা ডুপ্লিকেট পাসবুক। আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট আসে সেটা হচ্ছে এডুকেশনাল লোন। আর একটা দুটো বিষয়বস্তু যেটা আসে সেটা হচ্ছে স্থানীয় পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি, একইভাবে থানা ইত্যাদিতে কী বিষয় লেখা হয়, যে তোমার একটা সাইকেল হারিয়ে গেছে, তাই কোথায় অভিযোগ করবে, থানায় জানাবে, একটা চিঠি। বা সাইকেল হারিয়ে যাওয়ার মতো ফোন হারিয়ে গেছে, একটা কমপ্লেন লেটার,
কার কাছে করতে হবে? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনের দায়িত্বে কে থাকেন? ওসি থাকেন, অফিসার ইনচার্জ। এটা করতে হবে। তাহলে সুতরাং গেল কি, এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা যেমন থাকবে, তেমনি থাকবে ফর্মাল লেটার, যেগুলো প্রধান শিক্ষক মহাশয়কে লক্ষ্য করে হতে পারে, লাইব্রেরিয়ানকে হতে পারে, গ্রামের পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটির প্রধান, অথবা থানার বড়বাবুকে একটা দরখাস্ত লিখতে হবে। এর সঙ্গে ব্যাংকের দুটো চিঠি বললাম, ওই দুটো চিঠিও করে নিতে হবে। আপাতত এইগুলো করলে আমার মনে হয় যে এর মধ্যে খুব একটা অজানার কিছু আসবে না। বিজনেস লেটার এবার আসার সম্ভাবনা কম, কিন্তু সেফ খেলতে গেলে বিজনেস লেটার দুটো করে রেখো। একটা হচ্ছে কমপ্লেন, তোমার খারাপ জিনিস এসেছে তার জন্য একটা অভিযোগ করা। এবার তুমি যে অভিযোগ করলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিতে হবে, এই রকম একটা। তাহলে মোটের ওপর রাইটিং স্কিলের এই সাজেশন। একেবারে প্রথমেই চেষ্টা করবে রিপোর্ট না হলে আমাদের লেটারের অপশান আসবে। রিপোর্ট তো আসবেই এবং সহজ আসবে, পারবে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে লেটার বলতে মূলত পার্সোনাল লেটার কিন্তু থাকে না, ফর্মাল লেটার থাকে। ফর্মাল লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর এবছর গুরুত্বপূর্ণ হতে পারে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, লাইব্রেরিয়ান, ব্যাংকের ম্যানেজার, অথবা থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পুলিশ অর্থাৎ অফিসার ইনচার্জের কাছে চিঠি। আর ম্যাক্সিমাম হলে তার সঙ্গে দুটো ব্যাংকিং লেটার করে যাও। ব্যাংকিং লেটার ম্যানেজারকে অ্যাড্রেস করে একটা পাসবই খোলা, একটা ডুপ্লিকেট পাসবইয়ের রিকোয়েস্ট করা, আর একটা এডুকেশনাল লোন। আমার মনে হয় এটুকুই যথেষ্ট। তার অনেক সময় থাকবে, প্রথম থেকে সমস্ত লেখার পর কিন্তু রিভিশন ইজ আ মাস্ট। রিভিশন আর প্র্যাকটিস, মূল সাফল্যের চাবিকাঠি কিন্তু রিভিশন, প্র্যাকটিস আজকে ভিডিও এই পর্যন্ত। আবার বলছি, এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি। পিডিএফের সমস্ত সাজেশন সাজানো আছে, সেগুলো করে গেলে মোটামুটি আমার ধারণা 90% সম্ভাবনা যে যেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর চলে আসবে, তোমরা ভালো করে লিখতে পারবে। আর তারপর একবার লেখার পর আরও একবার দেখে নেওয়া, দাগ নাম্বার ভুল হয়েছে কিনা, বানান ভুল হয়েছে কিনা, এগুলো একটু দেখে নেওয়া। এবং অবশেষে কি বলবো, সবার জন্য আমার শুভ কামনা রইল। খুব ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো। আবার আমাদের স্কুল খুব ভালো রেজাল্ট করুক। তোমাদের সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো।